আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার কোনো পাতানো নির্বাচন হবে না, সিইসির অঙ্গীকার। প্রার্থীদের আবেদন আইনের ভিত্তিতে সমাধানের আশ্বাস। মাঠ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন, মন্ত্রিপরিষদ সচিব। সরকারকে বেকায়দায় ফেলতে যুবদল নেতা মুসাব্বির হত্যা, শোক বার্তায় মির্জা ফখরুল। তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হবে না, সালাউদ্দিন আহমদ। সরকারের কূটনৈতিক অদক্ষতার কারণে ঢাকা দিল্লির সম্পর্কে দূরত্ব বাড়ছে বলছেন বিশ্লেষকরা। মুস্তাফিজ ইস্যুতে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সাথে একমত পররাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই সনদে করা অঙ্গীকার রাজনৈতিক দলগুলো ভঙ্গ করেছে ডক্টর বদিউল আলম মজুমদার। সংস্কার বাস্তবায়ন না হলে গণতন্ত্রের উত্তরণ ঘটবে না, অভিমত বিশ্লেষকদের। এবং স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হত্যার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। অপরাধী শনাক্তে চলছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ। তেজগাঁও থানায় পরিবারের মামলা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আর কোনো পাতানো নির্বাচন নয়, এবারে ভোট হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। বিকেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনারের সাথে অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হবে বলে প্রত্যাশা করে ইইউ প্রতিনিধি দল। বিস্তারিত সাজ্জাদ জাহানের রিপোর্টে। সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনেও আপিল করেন অনেক প্রার্থী। প্রতিদিনের মতো 10টি বুথের মাধ্যমে আপিল জমা দিতে সারা দেশ থেকে আগত প্রার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। অনেক ত্রুটি আছে যেগুলি খুবই সিলি, একেবারেই নগণ্য, সেগুলি ইচ্ছা করলে সে নিয়ে নিতে পারতো। অনেক জায়গায় অনেক রিটার্নিং অফিসার নিয়েছে, অনেক রিটার্নিং অফিসার নেয়নি। যা আমার সমর্থনকারী কলামে উনি সহস্তে দস্তখত দেয় নাই। দেখা গেছে বিভিন্ন জেলা এবং আমার কুমিল্লাতেও অন্যান্য প্রার্থীদের গ্রস মিস্টেক থাকাও এটা উনি বাতিল করে মনোনয়ন বৈধ করেছেন। সরকারের কাছে, ইন্টারিমের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দাবি করি। আপিল কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় সাংবাদিকদের নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, ন্যায় বিচার পাবেন সবাই। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এখানে যে আপিলে যে সবাই আসছে আমাদের এখানে, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। এদিন নির্বাচন কমিশনে আসেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ দল। ইইউর নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রধান বলেন, তাদের প্রত্যাশা আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। Situation when the parliamentary elections are taking place together with a referenda, which is also a challenge, of course, for the Electoral Commission, but I hope they will deal with this in an appropriate. বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের 200 সদস্যের প্রতিনিধি দল কাজ করবে বলেও জানানো হয়। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। Interim government and then এদিকে নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। প্রশাসনে পরিবর্তন দরকার নেই বলেও মনে করেন তিনি। তথ্য উপদেষ্টা জানান, কোনো রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জানাতে পারেন সংক্ষুব্ধ ব্যক্তি। সচিবালয়ে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। রিটার্নিং অফিসার কি হোম অফিস থেকে কোনো কনফার্মেশন পেয়েছেন কিনা যে মালিক সাহেবের আবেদন পেয়েছেন কি? প্রার্থিতা বাতিলের পর সিলেটের ডিসি সরওয়ার আলমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন এনসিপি নেতা এহতেশাম হক। 10 কোটি টাকা ঘুষ নিয়ে বিএনপির প্রার্থী এম এ মালেকের মনোনয়ন বৈধ করেছেন বলেও অভিযোগ ওঠে। তবে এসব উড়িয়ে দেন সিলেটের ডিসি। 10 কোটি টাকা না, 1 কোটি টাকা, 1 টাকাও যদি কেউ করতেছে তাহলে চাকরি ছেড়ে চলে যাবে, যে কোনো অপরাধ, যে কোনো শাস্তি মাথা হতে নেই।
শুধু তাই নয়, মানিকগঞ্জে ডিসির সামনেই একজন স্বতন্ত্র প্রার্থীকে ধাক্কা দিয়ে বের করার অভিযোগ ওঠে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে। মনোনয়ন কেন্দ্র করে সারা দেশেই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। দাবি তুলছেন পরিবর্তনের, তবে তা আমলে নিচ্ছে না সরকার। প্রশাসনের যে পক্ষপাত ইত্যাদি যে কথাগুলি বলছেন, এই ধরনের অভিযোগ আপনারা এর আগেও শুনেছেন, এখনও শুনছেন, এবং কেউ না কেউ কোনো কারণেও সংক্ষুব্ধ হলে তিনি এই ধরনের কথা বলে থাকেন। যদি আমাদের কোনো ত্রুটি থাকে আমাদের বা প্রশাসনে বা অন্য কোনো লেভেলে, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। প্রার্থীদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জানানোর পরামর্শ দিলেন তথ্য উপদেষ্টা। সাধারণত নির্বাচনের আগে রদবদলটাকে নিরুৎসাহিত করা হয়, তবে যদি কোনো প্রার্থী বা কোনো দল মানে নির্বাচনের কোনো স্টেক হোল্ডার কিছু প্রমাণ দিতে পারেন যে কোনো একজন রিটার্নিং অফিসার পক্ষপাতিত্ব করেছেন বা ডাবল স্ট্যান্ডার্ড গ্রহণ করেছেন, সেটা নির্বাচন কমিশন দেখবেন। যদি আমাদেরও দৃষ্টিগোচরে হয়, আমরাও সেটা বিবেচনায় নিই। যদি আমাদের কাছে মনে হয় যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ আছে, আমরাও সেটি বিবেচনা করে ফরওয়ার্ড করে দিতে পারি নির্বাচন কমিশনকে। তিনি কথা বলেন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ড নিয়েও। এটাকে যেই রাজনৈতিক দলের কর্মী, সেই রাজনৈতিক দলের একজন ব্যক্তিই বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। সরকার আরেকটু গভীরে যাক, তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই আপনাদেরকে একটা ব্যাখ্যা দেবে। আত্মমর্যাদা আর নিরাপত্তার কথা ভেবেই ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রয়োজনে তার সাথে চোখে চোখ রেখে তো কথা বলা যায়। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় গভীর শোক, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনাকে অমানবিক ও নৃশংস উল্লেখ করে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী শাসনের পতনের পর দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটনা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। শোকবার্তায় মির্জা ফখরুল দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে নিহতের রুহের মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনায় এর মাধ্যমে পতিত ফ্যাসিবাদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলের গুলশান কার্যালয়ে তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বিরের জানাজায় বিএনপি নেতারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার দাবি করে শনিবার দেশব্যাপী বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দুর্বৃত্তদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দলীয় পতাকায় মোড়ানো নিহত সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানান বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জানাজায় দলের সর্বস্তরের নেতাকর্মী অংশ নেন। পরে বিএনপি নেতারা অভিযোগ করেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ফ্যাসিবাদী গোষ্ঠী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দেশের গণতন্ত্রকামী মানুষ কোনোভাবেই নির্বাচন ও গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র সফল হতে দেবে না। হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় না আনা হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। এই ঘটনার, এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত, তারা যারাই কেই হোক, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্যদিকে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে কথা বলতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রে উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতেই মুসাব্বির হত্যাকাণ্ড, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই
এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। এ সময় তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে তিনি বলেন, জুলাই শহীদদের কবর জিয়ারতই এ সফরের মূল উদ্দেশ্য। এখানে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়ে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দক্ষতার অভাবে ভারতের সাথে সম্পর্ক তলানিতে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সবশেষ ক্রিকেটার মুস্তাফিজ ইস্যুতে ঢাকা দিল্লির সম্পর্ক আরও জটিল হয়েছে। বিশেষজ্ঞরা জানান, দুদেশের স্বার্থেই ন্যায্যতার সম্পর্ক থাকা প্রয়োজন। নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে তা সম্ভব হবে বলেও মনে করেন তারা। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই ভারতের সাথে সম্পর্কে চির ধরে। তাতে আশার আলো দেখা দিয়েছিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে। বেগম জিয়ার মৃত্যুর শোক জানাতে এসে তারেক রহমানকে বার্তা দিয়েছিলেন বলেও আলোচনা ছিল। তবে সব কিছুই ভেস্তে গেছে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়। গবেষকরা বলছেন, মানুষের সামাজিক আন্দোলনকে গুরুত্ব দিয়েই পাল্টাপাল্টি পদক্ষেপ চলছে বাংলাদেশ ও ভারতে, যা দুদেশের জন্যই ক্ষতির কারণ হচ্ছে। মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে ভারত থেকে এক বিজেপি নেতা এমনটি বলেছেন, এটি ভারতের হিন্দুত্ববাদের জয়। তো এই বিষয়টা আসলে শুধু সামাজিক সম্পর্ককে নষ্ট করে তা কিন্তু না। এটি দেখেন, দুই দেশের যে ব্যবসা বাণিজ্য, দুই দেশের শিক্ষা, স্বাস্থ্য সেবা, এক্ষেত্রেও কিন্তু একটা নেতিবাচক একটা প্রভাব ফেলে। খালি যে দুই দেশের সরকারের মধ্যে সম্পর্ক খারাপ তা তো নয়, দুই দেশের মাঠে ঘাটে রাস্তাঘাটেও এই নিয়ে কথাবার্তা হচ্ছে এবং বেশ একটা বৈরিতার সৃষ্টি হয়েছে। কখনো কখনো একটা সহিংসতার পর্যায়েও চলে যেতে দেখা গেছে দুই দেশেই। তারা বলছেন, সম্পর্ক অবনতির দায় আছে ভারতের, তবে সেখান থেকে উত্তরণে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তী সরকার। আমি ভারতের ঠিক পেটের ভেতরে অবস্থান করছি। আমার জন্য যেমন ভারতের সাথে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ, ভারতের জন্য বাংলাদেশের সাথে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ। এই কারণে যে বাংলাদেশে কোনো রকমের সমস্যা হলে ভারতেও সেটার থেকে রেহাই পাবে না। কূটনৈতিক সম্পর্ক দিয়ে যে এই সম্পর্কটাকে যে আরও হেলদি করা দরকার ছিল, সেক্ষেত্রে মনে হয় কিছু ঘাটতি তৈরি হচ্ছে। আমি মনে করি যে এটা একটা অত্যন্ত ভুল একটা চিন্তা ছিল এই বর্তমান সরকারের, যে না, ভারত না গেলে আমরা আগাবো না। এরকম যদি মনে করে থাকে তাহলে তারা ভুল করেছে এবং তার ভুলের মাসুল দিচ্ছি আমরা এখন। নির্বাচিত সরকার এলে পরিস্থিতি পাল্টে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমরা বলি না, সুড়ঙ্গের মাথায় বাতি দেখা যাচ্ছে, তো সুড়ঙ্গটারও বেশি বাকি নাই। সুড়ঙ্গটা মানে হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকারের যে কয়েকদিন বাকি আছে, তারপরে একটা নির্বাচন আসছে, সেটা হচ্ছে বাতিঘর বা বাতি। যেই আসুক ক্ষমতা, তাদের চেষ্টা থাকবে যে সব দেশের সাথে সুসম্পর্ক করা এবং প্রতিবেশী ভারতের সাথে সুসম্পর্ক করাটা যে অনেক জরুরি, সেটা সবাই বুঝবে। প্রত্যেক দেশের সরকারই ওই দেশের নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়। তা সেক্ষেত্রে আমি মনে করবো, যখন নির্বাচিত সরকার আসবে তখন স্বাভাবিকভাবেই সেখানে এক সরকার আর এক সরকারের সাথে তাদের স্থিতিশীলতার জন্য, শান্তির জন্য কাজ করতে চাইবে। দুদেশের জনগণকেও উস্কানিমূলক বক্তব্য দেয়া বন্ধ করা উচিত বলেও মনে করছেন তারা। এই রাজনীতিকে ক্রিয়ার ক্ষেত্রে নিয়ে গেছে যারা, তাদেরকে দোষ দিচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রে প্রবেশে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ভিসা বন্ড বা জামানত আরোপের বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে এটা অস্বাভাবিক নয় বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে তা শুধু বাংলাদেশের বিষয় না, অনেক দেশের মধ্যে বাংলাদেশও আছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের আইপিএল স্কোয়াড থেকে ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুতে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সাথে একমত পররাষ্ট্র মন্ত্রণালয়। আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা শুধু বাংলাদেশের বিষয় না, অনেকগুলি দেশের মধ্যে বাংলাদেশও আছে। তারা যদি কিছু দেশের উপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করে, সেটা যদি বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য, কিন্তু এটা অস্বাভাবিক না। ক্রিকেটার সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপরে হোটেলে চলে যাবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে।
অস্টেন্সিভলি, তাহলে আমার যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? জাতীয় অত্যাবশ্যকীয় ঔষধের তালিকায় নতুন করে 136টি ঔষধ যুক্ত করল অন্তর্বর্তী সরকার। এটি দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। বলেন, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অত্যাবশ্যকীয় ঔষধের এই তালিকা এবং ঔষধের নতুন মূল্য নির্ধারণের গাইডলাইন অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, এর মাধ্যমে সরকার অপরিহার্য ঔষধের সহজলভ্যতা ও সাশ্রয়ী মূল্য নিশ্চিত করবে। স্বাস্থ্য অর্জন, রক্ষা, চিকিৎসায় সকল ক্ষেত্রে এই সকল ল্যান্ডস্কেপের উপর আসলে একটা বড় ধরনের প্রভাব ফেলবে আজকের এই সিদ্ধান্তটা। আগামীতে এই এক্সিস্টিং ডিজিডি এর বাইরে একটা আলাদা অথরিটি করা হবে, তারা আসলে এই শুধুমাত্র ওষুধের মূল্য নির্ধারণ সম্পর্কিত এই বেঞ্চমার্কিং, পৃথিবীব্যাপী, এটা বিশ্বব্যাপী, গ্লোবাল কেমন, এটা প্রেফারেন্স, এটা এক্সটার্নাল রেফারেন্স, এই কাজটাই তারা করবেন। জুলাই সনদে করা অঙ্গীকার রাজনৈতিক দলগুলো ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, জাতীয় নির্বাচনে 5% নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার অঙ্গীকার থাকলে তা পূরণ করেনি দলগুলো। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে হ্যাঁ না এর পক্ষে দলগুলোকে অবস্থান পরিষ্কার করার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্কার বাস্তবায়ন না হলে নির্বাচনের পরও গণতন্ত্রের উত্তরণ ঘটবে না। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার নিয়ে এই মুক্ত আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সভ্য ও নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে পিছিয়ে পড়া এবং দুর্বলদের সুযোগ দিতে হবে। নারীর ক্ষমতায়নের অঙ্গীকার ঐক্যবদ্ধ হয়েছে, অন্তত 5% আসনে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবে। আমার মনে হয় না কেউ সেই অঙ্গীকার রক্ষা করেছে। গোড়াতেই বোধহয় আমরা অঙ্গীকার ভঙ্গের আমরা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। এখন একটা গণভোট হবে, রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান নিতে হবে, তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে। যদিও তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে, তারা এগুলো বাস্তবায়ন করবে। এ সময় রাষ্ট্রবিজ্ঞানী ও সিপিডির সম্মানিত ফেলো ডক্টর রনক জাহান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেসব সহিংসতা দেখা যাচ্ছে তা বন্ধে দলগুলোকে এগিয়ে আসতে হবে। সহিংসতা এই যে আরো বেশি যেগুলো বাড়বে, এটা তো পার্টি ইনডিউসড ভায়োলেন্স। এখনো যেটা হচ্ছে দুই দলের মধ্যে যে হচ্ছে তা না, অন্তর্দলীয় এই কোন দল এবং এত বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট চলে এসছে। অতএব ভায়োলেন্সটা বন্ধ করার জন্য এবং এই মানুষকে নিরাপত্তা দেওয়ার মেইন রেসপন্সিবিলিটি আসলে পার্টিগুলা যারা ইলেকশন করবে তাদের নিতে হবে। আলোচকরা আরও বলেন, গণতন্ত্রের জন্য স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার, তবে সংস্কার বাস্তবায়নও জরুরি। লোকজন এখন ভাবছে যা হোক হয়ে যাক। এখন আমি বলবো যে কখন আমরা আইডিয়াল ইলেকশনে যেতে পারবো, এটা যদি আমাকে কেউ গ্যারান্টি দিতে পারতো। ধরে নিলাম নির্বাচন তা হলো, কারসাজি মুক্ত হলো, গ্রহণযোগ্য হলো, কিন্তু এর মাধ্যমে কি গণতন্ত্র আসবে? সংবিধানে অনেকগুলো সীমাবদ্ধতা আছে, আমাদের আইনি কাঠামোতে অনেকগুলো দুর্বলতা আছে। এগুলো যদি দূরীভূত না করি তাহলে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। জুলাই বিপ্লবের মতো এত বড় প্রাপ্তির পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি না হওয়ায় হতাশাও প্রকাশ করেন বিশিষ্টজনেরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে তার পরিবার। অজ্ঞাত 4-5 জনকে আসামি করে মামলা করা হয়েছে। বুধবার রাত 9:45টার দিকে রাজধানী তেজতুরি বাজারের কাজী নজরুল ইসলাম এভিনিউ স্টার কাবাব রেস্টুরেন্টের পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মুসাব্বির। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত মুসাব্বিরের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ। আমরা ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, সেটা বিশ্লেষণ করেছি এবং ঘটনায় যারা জড়িত সম্ভাব্য
তাদেরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা দেখছি, তারপরেও এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ জড়িত আছে কিনা বা কারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। বিএনপি অধ্যুষিত কুমিল্লা 5 আসনে বেশ দাপুটে অবস্থানে আছেন ধানের শীর্ষে প্রার্থী জসিমউদ্দিন। তবে এই আসনটিতে জয় পেতে জোরালো চেষ্টা করছেন জামায়াতের প্রার্থী মোবারক হোসেন। তারা দুজনই বলেন নির্বাচনী মাঠে প্রতিযোগিতা হবে, তবে কোনো সংঘাত বা প্রতিহিংসা নয়। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কুমিল্লা থেকে আজিজুল হাকিমের ক্যামেরায় মনির হোসেন তপুর রিপোর্ট। ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং উপজেলা নিয়ে কুমিল্লা 5 আসন। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট যাওয়ার আঞ্চলিক মহাসড়কটির বড় অংশ পড়েছে এই এলাকার মধ্যে। শিল্প কলকারখানা নির্মাণের উপযুক্ত স্থান হওয়া সত্ত্বেও এই মহাসড়কটি 2 লেনের হওয়ায় প্রায় ঘটে দুর্ঘটনা এবং দেখা দেয় যানজট। যে এত বছর পর যে আমরা ভোট দিতাম এই আশা করছি, এটি আমরা মনে হয় যে সৌভাগ্য। রাস্তা নিয়ে তো আমরা চাই যে রাস্তা ভালো, গাড়ি ঘোড়ার জাম জড়ে আমরা চলাফেরা করতে কষ্ট হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন এই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী। গণসংযোগ চালিয়ে দলের কর্মী বাহিনীকে চাঙ্গা করার পাশাপাশি তিনি ছুটছেন ভোটারদের কাছে। আমাকে এখান থেকে দল আবার মনোনয়ন দেওয়া হয়েছে, আমি সেটাও তাদের ধারাবাহিকতাটা রাখার চেষ্টা করব যে এই জায়গায় কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রতিহিংসার রাজনীতিতে বিগত দিনেও ছিল না, ইনশাআল্লাহ আগামী দিনও থাকবে না। আপনি আপনার এই জনপদে প্রত্যেকটি মানুষকে জিজ্ঞেস করবেন, 5ই আগস্টের পর থেকেই আমরা মানুষকে দল মত নির্বিশেষে যার যে ব্যবস্থা যেটা করার দরকার, কোনো একটিও প্রতিহিংসার ঘটনা কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া নাই। এটা শান্তিপ্রিয় ছিল, আগামী দিনে ইনশাআল্লাহ আমরা দল মত নির্বিশেষেই আমরা শান্তিপ্রিয় থাকবো ইনশাআল্লাহ। এই আসনে বিভিন্ন দলের মোট 9 জন প্রার্থী রয়েছেন। জনগণ ভোট দিতে পারলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন জামাত মনোনীত প্রার্থী মোবারক হোসেন। মা বোনদের ভিতরে, প্রবাসীদের ভিতরে, ইয়াং জেনারেশনের ভিতরে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিতরে তারা একটা পরিবর্তন চান। তো আমি দেখলাম যে আমাদের ঘুরে যা দেখলাম যে সবাই অনেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে যে ভাই আমি যখন একটা বাড়িতে যাই, দেখা করি, কথা বলি, তখন বলে যে ভাই আমার 10টা ভোট আছে, আমি 10টা ভোটে দাঁড়িপাল্লা দিয়ে দিব। কুমিল্লা 5 আসনে ভোটার সংখ্যা প্রায় 5.25 লাখ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 17 আসনে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সেখান থেকে নির্বাচনী হালচাল জানাচ্ছেন তিনি। অভিজাতপূর্ণ এলাকার পাশাপাশি এখানে কয়েকটি বস্তি রয়েছে এবং বস্তিবাসী এখানে তারা দাবি করছেন যেহেতু তারেক রহমান এখানে নির্বাচন করবেন এবং নির্বাচিত হলে উনি যেহেতু একটি ভালো পর্যায়ে রয়েছেন, সেজন্য এখানে বস্তিবাসীর জন্য বিশেষ ভূমিকা রাখতে পারবেন বলে তারা প্রত্যাশা ব্যক্ত করছেন। এখানে জামাতের প্রার্থী রয়েছেন ডাক্তার এস এম খালিদুজ্জামান। তিনি সর্বোপরি এখানে অভিজাত এলাকা থেকে শুরু করে এবং মাঠ পর্যায়ে বস্তিগুলো অনেক অংশে উনি বেশ পরিচিত প্রার্থী, দাঁড়িপাল্লার প্রার্থী হিসেবে বেশ পরিচিত হয়ে উঠেছেন এবং সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে আগামী নির্বাচনে একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং ভোটারদের প্রত্যাশা অনুযায়ী এখানে যে এমপি নির্বাচিত হবেন এবং এলাকার উন্নয়নে বেশ ভূমিকা রাখতে পারবেন। এ ছিল ঢাকা 17 আসন থেকে সবশেষ ভোটের তথ্য। দাবি মেনে নেওয়ার শর্তে প্রত্যাহার করা হলো এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহ বন্ধের অনির্দিষ্টকালের ধর্মঘট। বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের সাথে বৈঠক শেষে এ ঘোষণা দেন গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির সভাপতি সেলিম খান। রোজার আগে দেশের গ্যাস সংকট কেটে যাবে বলে জানান বিআইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তরিক ইসলামের রিপোর্ট। প্রশাসনের হয়রানি বন্ধ ও মূল্য সমন্বয়ের দাবিতে দেশজুড়ে চলমান এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহ বন্ধ কর্মসূচির মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির সাথে বৈঠকে বসে গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির নেতারা। স্যার, আমাদের মতন লোকদের কি হবে? এই সময় সমিতির নেতারা এই খাতের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। আপনি আমাদেরকে যে কমিশনটা আমাদের জন্য ব্যবস্থা করবেন, আমরা এবং রিটেলার মিলে সেই কমিশন বাদ দিয়ে আমরা কোম্পানিতে থেকে ক্রয় করতে চাই। প্রাইস বাংলাদেশে 1306 টাকা, কিন্তু আমরা কোম্পানিতে আনি 1306 টাকা। আমি কিভাবে 1306 টাকা মালটা বিক্রি করব? বৈঠকে বিইআরসির চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর দাবি যৌক্তিক, যা পুনর্বিবেচনা করা হবে। তারা আমাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে ধর্মঘট প্রত্যাহার করেছেন, এই জন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জাহাজের ঘাটতির জন্য যদি সরবরাহ লাইনে কোনো সমস্যা থাকে, আমরা এ বিষয়ে লোয়াবের সঙ্গে কথা বলেছি এবং লোয়াবকে অনুরোধ করেছি দ্রুত জানুয়ারি মাসে আমদানি বাড়ানোর জন্য। ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে
এই সংকট আশা করতেছি এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেটে যাবে। সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি সম্ভব না বলে জানান বাংলাদেশ গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির সভাপতি। দাবি মানার শর্তে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। কর্মসূচিটা ছিল আমাদের অনির্দিষ্টকালের জন্য, এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। চেয়ারম্যান স্যার মহোদয় যে আমাদের আশ্বস্ত করেছে, আমাদের যে কমিশনের যে বিষয়টা আমরা ওনাকে দিয়েছি, উনি বলেছে যে এটা যথেষ্ট যুক্তি আছে আমাদের কমিশনের বিষয়ে, উনি এটা বিবেচনা করব, খুব তাড়াতাড়ি আমাদের একটা রেজাল্ট দিবে। এর আগে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এর ফলে ভোগান্তিতে পড়েন ক্রেতা বিক্রেতা উভয়ই। ভোক্তাদের জিম্মি করে একটি সিন্ডিকেট কারসাজি করতেই এই সিদ্ধান্ত বলে অভিযোগ ক্যাব সভাপতির। মানুষকে জিম্মি করে যেটা করা হচ্ছে এটা কিন্তু ফৌজদারি অপরাধ। আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট স্বাভাবিক হবে বলে জানান বিইআরসির চেয়ারম্যান। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে তারেক রহমানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত শোক সমাবেশে তিনি একথা বলেন। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন দুলু। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পারবেন, তার নাম হচ্ছে তারেক রহমান। বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের বিকল্প এই মুহূর্তে আর কেউ নাই। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের পাঁচলাইশে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মামুনুল ইসলাম হুমায়ুনের এর সভাপতিত্বে শুল্ক বহর ওয়ার্ল্ড ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপি নেতা কাজী বেলাল। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত দোয়া শেষে কয়েকশো মানুষের হাতে কম্বল তুলে দেন অতিথিরা। এ সময় বিএনপি নেতা কামরুল ইসলাম, দিলশাদ আহমেদ, আশরাফ চৌধুরী সহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এবারে রমজানে এটিএন বাংলায় প্রচারিত হবে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026। সারা দেশ থেকে কোরআনের হাফিজরা এই প্রতিযোগিতায় অংশ নেন। বৃহস্পতিবার রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত হল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এটিএন বাংলা সিনিয়র উপদেষ্টা নওয়াজিশ আলী খান বলেন, এমন মহতী অনুষ্ঠান আয়োজনে সবসময় পাশে আছে এটিএন বাংলা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। কচি কণ্ঠে উচ্চারিত হচ্ছে পবিত্র আল কোরআন। একই সাথে বিচারকদের প্রশ্নের জবাব দিচ্ছেন তারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোথায় কোথায় আছে এই আয়াতটি, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। সারা দেশের কোরআনের হাফেজদের অংশগ্রহণে হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের এ আয়োজন কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026। বৃহস্পতিবার চূড়ান্তভাবে নির্বাচিত 5 জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হল গ্র্যান্ড ফিনালে। এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার 5 লাখ টাকা ক্রেস্ট ও সনদ, দ্বিতীয় পুরস্কার 3 লাখ টাকা, তৃতীয় 2 লাখ, চতুর্থ 1 লাখ এবং পঞ্চম পুরস্কার 50,000 টাকা। প্রত্যেকটি মুসলিম নরনারীকে বলতে চাই, কোরআন পড়ুন, কোরআন শিখুন। অনুষ্ঠানে এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা ও 21 পদকপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব নওয়াজিশ আলী খান বলেন, গত প্রায় 2 যুগ ধরে কোরআন হাদিস ও ইসলাম ভিত্তিক অনুষ্ঠান প্রচার করছে এটিএন বাংলা। এটিএন বাংলাটা গর্বের সঙ্গে বলতে পারে যে এই ধরনের অনুষ্ঠানের প্রথম উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত একদিনও মানে কোনো রমজান মাস যায়নি যে রমজান মাসে এই জাতীয় অনুষ্ঠান আমরা করিনি। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরো রমজান জুড়ে এ প্রতিযোগিতাটি এটিএন বাংলায় প্রচারিত হবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর।
দীর্ঘ ১৭ বছর ভোট না দেওয়ার আক্ষেপে এবার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে মেটাতে চান টাঙ্গাইল ৭ আসনে ৪.৫ লাখ ভোটার। আনুষ্ঠানিক নির্বাচনে প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা নানা প্রতিশ্রুতি এবং পরিকল্পনা নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। মির্জাপুর উপজেলায় এখন বইছে নির্বাচনী আমেজ। এই আসনে বিএনপির দুইবারের সাবেক এমপি আবুল কালাম আজাদের প্রতিপক্ষ জামায়াতে ইসলামে মনোনীত প্রার্থী আব্দুল্লাহ তালুকদার। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা থেকে ৫৩ কিলোমিটার দূরে টাঙ্গাইল মির্জাপুর উপজেলা। কৃষি নির্ভর এই অঞ্চলে ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ভোটার প্রায় ৪.৫ লাখ। দীর্ঘ ১৭ বছর ভোট না দেওয়ার আক্ষেপ রয়েছে এই আসনের ভোটারদের মধ্যে। নির্বাচনী প্রচারণা শুরু না হলেও এই আসনটিতে বইছে নির্বাচনী আমেজ। ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চান তারা। এলাকার উন্নয়নে সুখে দুঃখে যাকে কাছে পাবেন তার পক্ষেই রায় দেবেন তারা। এবারকার প্রার্থীও ভালোই আছে, ভোট দিতে অবশ্যই যাব। ভালো যে যোগ্য তারই ভোট দেবো, যে কিনা কোনো রকম দুর্নীতি বা চাঁদাবাজির মধ্যে নাই, ওই ধরনের প্রার্থী আমরা চাই। জননেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেবকে বিপুল ভোটের ব্যবধানে এই মির্জাপুরের জনগণ নির্বাচিত করবে। এই আসন থেকে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিয়েছে দুবারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এ প্রার্থীর মির্জাপুর উপজেলার উন্নয়নে নানা ভূমিকা রাখার কথাও জানান এখানকার বাসিন্দারা। ডাকলে যাকে কাছে ভাই সে আমাদের কালাম ভাই। আমরা দানের শেষের প্রতীককে ভোট দিই, আবুল কালাম আজাদ সিদ্দিকীকে ভোট দিই। আমরা তো মনে করি যে লোক ভালো সেই লোকের আমার ভোট দেওয়ার চেষ্টা করবো সবসময়। আমরা বিশ্বাস করি, জনগণের প্রতি আস্থা রাখি যে জনগণ তাদের মাঝে আমাদেরকে ভোটের মাধ্যমেই মূল্যায়ন করে তাদের মাঝে কাজকর্ম করার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার। প্রথমবারের মতো নিজের জয় নিয়ে শতভাগ আশাবাদী এই প্রার্থী। মির্জাপুরকে একটি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত মির্জাপুর চায়, আর বাংলাদেশ জামাত ইসলামী এদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়, যার কারণে জনগণ আমাকে ব্যাপক সাড়া দিচ্ছে। শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন তার জন্য অপেক্ষা করতে হবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, মির্জাপুর, টাঙ্গাইল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নীলফামারী জলঢাকা ৩ আসন থেকে নির্বাচনী খবরাখবর জানাচ্ছেন প্রতিনিধি আবু সাইদ অপু। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি এখন নীলফামারী জলঢাকার ৩ আসনে। আমরা সকাল থেকে এই আসনের বিভিন্ন এলাকায় গিয়েছি, বিভিন্ন ভোটারের সাথে কথা বলেছি, তরুণ ভোটারের সাথে কথা বলেছি, এবং এখানে একটা বিষয় আমরা দেখতে পেরেছি, রাত যত গভীর হচ্ছে নির্বাচনী আলোচনা, নির্বাচনী উত্তাপ ততই কিন্তু ছড়াচ্ছে। আমি এমন একজন প্রার্থী নির্বাচন করতে চাই যে সুখে দুঃখে গরিব মানুষের পাশে থাকবে, দুর্নীতিমুক্ত থাকবে, গরিব মানুষের সুবিধার্থে কাজ করবে। আমি চাই একজন সৎ এবং যোগ্য প্রার্থী। আর গত 17 বছর আমি শুনছি বা আমিও ভোট দিতে পারি না, এবার যেন আমরা খুব সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, এটাই আমরা প্রত্যাশা করতেছি। আসলে এখানকার মানুষের ভোটারদের একটাই প্রত্যাশা, আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে যেন তারা ভোটাধিকার তাদের প্রয়োগ করতে পারেন এবং সুষ্ঠু একটি ভোটের মাধ্যমে এমন একটি রাষ্ট্র যেন গঠন হয় যে রাষ্ট্রের মাধ্যমে তাদের এলাকার উন্নয়ন হবে। তো ভোটের গাড়ির এই ছিল আমার কাছে জলঢাকা ৩ আসন থেকে সর্বশেষ খবর। ভূপালী ব্যাংক বাণিজ্য সংবাদ। যমুনা ব্যাংক পিএলসি বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান বেলাল হোসেন। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমদ। অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, পরিচালক কানুতোষ মজুমদার, ইসমাইল হোসেন সিরাজি এবং স্বতন্ত্র পরিচালক এম মুর্শিদুল হক খান সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান এবং শাখা ও উপশাখা ব্যবস্থাপকরা অংশ নেন। সম্মেলনে 2025 সালের সার্বিক ব্যবসায়িক অগ্রগতিতে বিশেষ সাফল্য অর্জনকারী শাখা, উপশাখা ও বিভাগকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়।
বাংলাদেশে বিদ্যুৎ খাতে নতুন মাইলফলক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আকিজ বশির গ্রুপের আকিজ বশির কেবলস। আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার খোরশেদ আলম আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডিং উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উন্নত প্রযুক্তিতে নির্মিত 3 লেয়ার ইনসুলেটেড পিওর কপার কেবল উন্মোচন করা হয়, যা সর্বোচ্চ 105 ডিগ্রি সেলসিয়াস তাপ সহনশীল। এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হেলাল আহমদ, হেড অফ বিজনেস কেবলস অপারেশনস ওমর ফারুক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, সারা দেশে 32টি নিজস্ব সেলস সেন্টার ও ডিলার ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কার্যক্রম শুরু করা আকিজ কেবল বৈদ্যুতিক নিরাপত্তায় নতুন মানদণ্ড স্থাপন করবে। এটিএন বাংলা ও এটিএন নিউজের পটুয়াখালী উপকূলীয় প্রতিনিধি জাহিদ রিপন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় রাজধানী ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার বাদ জুম্মা পটুয়াখালী কলাপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জাহিদ রিপনের মৃত্যুতে শোকাহত এটিএন বাংলা ও এটিএন নিউজ পরিবার। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের খেলার বিষয়টি আলোচনার মাধ্যমে ঠিক করা উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তামিম জানান, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন তামিম। পরাগার মানের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে 32টি বিশ্ববিদ্যালয় নিয়ে শুক্রবার থেকে শুরু হবে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট। মিরপুর সিটি ক্লাব মাঠে এই টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন শেষে পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া এবং নিরাপত্তা ইস্যুতে টি-20 বিশ্বকাপে ভারত থেকে ভেন্যু পরিবর্তনের জন্য চিঠি দেওয়া প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, আইসিসির সাথে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত বিসিবির। বাংলাদেশের ইন্টারেস্টটা দেখে, বাংলাদেশ ক্রিকেটের ইন্টারেস্ট দেখে, বাংলাদেশের ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে আপনার ওই সিদ্ধান্তটা নিতে হবে। যে কোনো কিছু আপনার ডায়লগের মাধ্যমে যদি সমাধান হয় তাহলে এর চেয়ে ভালো কোনো কিছু হয় না। নিলাম থেকে মুস্তাফিজকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদে আসর শুরুর আগেই বাংলাদেশি তারকাকে দল থেকে বাদ দেয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন তামিম। কঠিন কোনো সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টিও আলোচনার উপর গুরুত্ব দেন তিনি। বাংলাদেশের গভর্নমেন্টের এখন যারা দায়িত্ব আছেন তাদের সাথেও যা টিভিতে দেখে আলোচনা চলছে। তামিমের সঙ্গে দ্বিমত পোষণ করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। নিরাপত্তা বিষয়ে অনড় মনোভাব তার। যদি আমরা আমাদের খেলোয়াড়দেরকে যদি সেফটি সিকিউরিটি যদি এনশিওর করতে না পারি, সেখানে আমার কাছে মনে হয় যে সে বিশ্বকাপে না যাওয়াই ভালো। আমরা একটি টুর্নামেন্টকে দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে বিবেচনা করলে হবে না। নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশ নেয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী মাসে শুরু হবে 10ম টি-20 বিশ্বকাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবকটি ম্যাচই হবে ভারতে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। এবার কোনো পাতানো নির্বাচন হবে না, সিইসির অঙ্গীকার। প্রার্থীদের আবেদন আইনের ভিত্তিতে সমাধানের আশ্বাস। মাঠ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন, মন্ত্রিপরিষদ সচিব। সরকারকে বেকায়দায় ফেলতেই যুবদল নেতা মুসাব্বির হত্যা, শোক বার্তায় মির্জা ফখরুল। তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না, সালাউদ্দিন আহমদ। সরকারের কূটনৈতিক অদক্ষতার কারণে ঢাকা দিল্লির সম্পর্কে দূরত্ব বাড়ছে বলছেন বিশ্লেষকরা। মুস্তাফিজ ইস্যুতে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সাথে একমত পররাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই সনদে করা অঙ্গীকার রাজনৈতিক দলগুলো ভঙ্গ করেছে ডক্টর বদিউল আলম মজুমদার। সংস্কার বাস্তবায়ন না হলে গণতন্ত্রের উত্তরণ ঘটবে না, অভিমত বিশ্লেষকদের। এবং স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হত্যার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। অপরাধী শনাক্তে চলছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ। তেজগাঁও থানায় পরিবারের মামলা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।